চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিতে চলমান আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে। দেশের মোট আমদানি রপ্তানির 92% চলে এই বন্দর ঘিরে, অর্থাৎ বন্দর পরিচালনা শুধু অর্থনৈতিক নয়, জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের সঙ্গেও সরাসরি জড়িত। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হচ্ছে। মারাত্মক অঘটন ঘটিয়ে ফেলেছেন ডক্টর ইউনূসের সরকার। সরকার পরিবর্তন হলে বিদেশি পাসপোর্টধারী অনেকরাই মাফিয়া যারা পালিয়ে যাবে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিরা তুলে দেওয়ার জন্য লুৎফে আলম এবং আশিক চৌধুরী উঠে পড়ে লেগেছে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতিকতা চ্যানেলে। আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, তারই আলোকে আমরা হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। তাই বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হচ্ছে 17 নভেম্বর। একই দিনে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালও ছেড়ে দেওয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে। সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এস এর সঙ্গে হচ্ছে এই চুক্তি। এর বাইরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার কাজ অনেকটাই গুটিয়ে আনা হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বন্দরগুলো বিদেশি ব্যবস্থাপনায় গেলে বিপুল আর্থিক উন্নয়ন ঘটবে দেশের। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এ ব্যাপারে শোনা যাচ্ছে কথার ফুলঝুরি। তবে কোন প্রক্রিয়ায়, কিভাবে, কি শর্তে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত বন্দরগুলো বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে তার কিছুই পরিষ্কার নয়। এমনকি লালদিয়া হস্তান্তরের চুক্তির দুদিন আগেও নৌ উপদেষ্টা কিছু জানাতে রাজি হননি। তার দাবি চুক্তি হওয়ার পর সবার কাছে সবকিছু পরিষ্কার হবে। প্রশ্ন হলো, আগের সরকারের সময় বিদেশের চুক্তিতে অস্বচ্ছতার অভিযোগ তোলা অন্তর্বর্তী সরকার কেন প্রতিটি ক্ষেত্রেই ঢাক গুড়গুড় আচরণ করছে? ক্ষমতা আসার পর থেকেই তারা কেন বন্দর নিয়ে এতটা মরিয়া? 1 বছর ধরে বন্দর ব্যবহারকারীদের তীব্র আপত্তির মুখেও কেন অবিচল অন্তর্বর্তী সরকার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নানান জল্পনা কল্পনার মধ্যে 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হবে চুক্তি সই অনুষ্ঠান। ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন করবেন সভাপতিত্ব। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তবে চুক্তিতে কি আছে তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে আশিক মাহমুদ 12 নভেম্বর একটি সংবাদ সম্মেলন করলেও সেখানে চুক্তির বিষয়বস্তু পরিষ্কার করা হয়নি। শুধু জানান সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় নির্মিত হবে এই টার্মিনাল। এজন্য প্রায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে ডেনিশ কোম্পানিটি। চুক্তির সঙ্গে সঙ্গে সাইনিং মানি হিসেবে 250 কোটি টাকা পাওয়াকে বিশাল সাফল্য হিসেবে বর্ণনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। জানান 3 বছরের মধ্যে নির্মাণ শেষ করে 2029 সালে টার্মিনালটি চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এরপর 30 বছর টার্মিনালটি পরিচালনা করবে এপিএম টার্মিনালস। পরে উভয় পক্ষ চাইলে আরো 15 বছর চুক্তির মেয়াদ বাড়াতে পারে। ঢাকার পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনালটিও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার আলাদা চুক্তি হবে একই দিনে। দেশের অতি দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা কিভাবে কোন শর্তে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে তার সরকারের বাইরে কারো জানা নেই। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ঘিরে অস্বচ্ছ প্রক্রিয়া চুক্তি করা হচ্ছে। বিদেশি অপারেটরের সঙ্গে একাধিক দীর্ঘমেয়াদী চুক্তির পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রতিবেদনে বলা হয়, এসব চুক্তির খসড়া, বিশেষ করে চুক্তির গ্যারান্টি, ইনডেমনিটি, টার্মিনেশন বা পরিবেশ সংক্রান্ত ধারাগুলো সাধারণের সামনে প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব ধারায় অস্বচ্ছতা থাকলে আগামীতে যে সরকারি আসুক তাদের জন্য বোঝা হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বন্দরের যে কোনো মালিকানা বা পরিচালনা সংক্রান্ত চুক্তি কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি জাতীয় নিরাপত্তা, ভূ রাজনীতি এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্ন। এ কারণে চুক্তির সংবেদনশীল ধারা যাচাই বাছাই সহ অংশীজনদের মতামত ও বিভিন্ন ধরনের পর্যালোচনা গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে
হতে যাওয়া চুক্তিগুলোতে কি আছে তা কেউ জানে না। বণিক বার্তার প্রতিবেদনটিতে সংশ্লিষ্টদের অভিযোগের বরাত দিয়ে বলা হয়, চট্টগ্রাম বন্দরের টার্মিনালের চুক্তিগুলোর শর্ত ও বিষয়াদি কিভাবে অনুমোদন দেওয়া হচ্ছে তা নিয়ে স্পষ্ট নীতিগত ঘোষণা নেই। সরকারি সূত্র তথ্য দিচ্ছে না, এমনকি বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না। অন্যদিকে ব্যবসায়ী সংগঠনগুলো বলছে তারা চুক্তির সারসংক্ষেপও দেখতে পায়নি। অভ্যন্তরীণ কয়েকটি সূত্র দাবি করেছে চুক্তিগুলো পিপিপি কাঠামোর উপর ভিত্তি করে হচ্ছে। এক্ষেত্রে বিদেশি অপারেটর বিল্ড অপারেট ট্রান্সফার পদ্ধতিতে টার্মিনাল পরিচালনার অধিকার পাবে, কিন্তু প্রকৃত ক্ষমতা আদৌ কি পুনরুদ্ধার করা যাবে নাকি দীর্ঘমেয়াদে অপারেটররাই নিয়ন্ত্রণ করবে, এ ধরনের বিষয়গুলো অনিশ্চিত। দুটি বন্দর ছেড়ে দেওয়ার চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রেখেছে সরকার, এমনকি বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। বণিক বার্তা লিখেছে, চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে অস্বচ্ছ প্রক্রিয়ায়। সাপ্তাহিক ছুটির দিনে অনুমোদন, বোর্ডের সদস্য সংখ্যাগত সংকটের মতো প্রশ্ন উঠেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই দিনে তাড়াহুড়ো করে দুটি চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এর মধ্যে পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে যাচ্ছে 22 বছরের জন্য, আর লালদিয়া কন্টেইনার টার্মিনালের জন্য হবে মোট 50 বছরের কনসেশন চুক্তি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানায়, দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তির নেগোসিয়েশন ও চূড়ান্ত দলিল তৈরির বিষয়ে মূল্যায়ন কমিটির বেশিরভাগ সদস্য জানে না। শুধু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয় ও পিপিপি কর্তৃপক্ষের কয়েকজন নির্বাচিত সদস্য বিষয়টি জানেন। 7 ও 8 নভেম্বর সাপ্তাহিক ছুটির দিনে গোপনীয়তার সঙ্গে চুক্তির দলিল চূড়ান্ত করা হয়। এতে পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। মূল্যায়ন কমিটিকে পাশ কাটানোর অভিযোগ উঠেছে। সেই সঙ্গে প্রয়োজনীয় বোর্ড সদস্য ছাড়া অনুমোদন নেওয়া, একই দলের সদস্যদের একই সময় দুটি আন্তর্জাতিক নেগোসিয়েশনে জড়ানো এবং একদিনের মধ্যে মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় পর্যন্ত ফাইল পৌঁছে যাওয়া সবই ছিল নজিরবিহীন। সবচেয়ে প্রশ্নবিদ্ধ দিক হচ্ছে, দুটি মূল্যায়ন কমিটিতে আহ্বায়ক এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি ছিলেন একই ব্যক্তিরা। পিপিপি বিষয়ে অভিজ্ঞ একজন প্রকৌশলী বণিক বার্তাকে বলেন, একই সময়ে দুই ভিন্ন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে দুটি পিপিপি নেগোসিয়েশন করা অসম্ভব এবং নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ। পিপিপি চুক্তি অত্যন্ত জটিল, প্রতিটি লাইন, আইনগত বিষয়, কনসেশন শর্ত সবকিছু পুরো কমিটিকে বসে বিশদভাবে পর্যালোচনা করতে হয়। এত দ্রুততার সঙ্গে তাও একই টিম দিয়ে এভাবে কাজ করানো এটি দেশের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের চুক্তি পুনর্বিবেচনা করা জরুরি। বোর্ড সভা নিয়েও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সভায় প্রয়োজন ছিল 4 জন সদস্যের, অথচ ছিলেন মাত্র 2 জন। আইনে বোর্ডের নীতি নির্ধারণী সিদ্ধান্তে 3-4 সদস্যের ভোট প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে বোর্ড সভায় উপস্থিত ছিলেন মাত্র 2 সদস্য। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আইন অনুযায়ী এটি ত্রুটিপূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। ন্যূনতম 3 সদস্য ছাড়া এ ধরনের অনুমোদন আদালতে চ্যালেঞ্জ করা যায়। এখানেই শেষ নয়। 9 নভেম্বর বোর্ড সিদ্ধান্ত নেওয়ার পর সেদিনই নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয় কাগজপত্র। পরদিন 10 নভেম্বর তা আইন মন্ত্রণালয়ে পৌঁছায়। এত দ্রুততম সময়ে এত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করাকে নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। এসব বিষয়ে সরকারকে প্রশ্ন করেও কোনো জবাব পাওয়া যায়নি। উল্টো নৌ উপদেষ্টা বলেছেন হাস্যকর কথা। এম সাখাওয়াত হোসেন বণিক বার্তাকে বলেন, চুক্তিগুলোর বিষয়ে সবকিছু জানতে পারবেন 17 তারিখ। 6 মাস ধরে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের আইনজীবী, বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সহ সবাই চুক্তির প্রক্রিয়াগুলোয় যুক্ত রয়েছেন। চুক্তির আগে কোনো কিছু প্রকাশ করা সম্ভব নয়। চুক্তি স্বাক্ষর হওয়ার আগে আমার পক্ষে কোনো কিছু বলা সম্ভব নয়। অর্থাৎ এক কথায় হাইকোর্ট দেখিয়ে দিয়েছে সরকার। কথায় কথায় স্বচ্ছতার কথা বলা অন্তর্বর্তী সরকার এখন মুখ খুলতেই নারাজ। উপদেষ্টা বলছেন, দেশের অর্থনীতির লাইফলাইন কোন কোন শর্তে বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো সেটি দেশবাসী জানতে পারবে চুক্তি হয়ে যাওয়ার পর। প্রশ্ন হলো, চুক্তি করে ফেলার পর বিষয়বস্তু জেনে কি করার থাকবে দেশবাসীর? বন্দর ব্যবহারকারী সব পক্ষকে অন্ধকারে রেখে কেন শুধু বিদেশি কনসালটেন্টদের পরামর্শ মেনে বন্দর হস্তান্তর করতে যাচ্ছে সরকার? দর্শক, এই 2 বন্দরের পর চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটিও বিদেশি ব্যবস্থাপনায় দেওয়ার তোড়জোড় শেষ করে আনা হয়েছে। ডিসেম্বর নাগাদ এটি ডিপি ওয়ার্ল্ডের কাছে বুঝিয়ে দেওয়া হতে পারে। দেশের সবচেয়ে আধুনিক কন্টেইনার হ্যান্ডলিং স্থাপনাগুলোর একটি হলো এনসিটি। সেখানে প্রতিদিন কাজ করেন হাজারো শ্রমিক কর্মচারী। আন্তর্জাতিক মান বজায় রেখে গত 17 বছর ধরে এটি পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান।
চট্টগ্রাম বন্দরে মোট কন্টেনারের 44% ওঠানো নামানো হয় এই টার্মিনাল দিয়ে। 2007 সালে যেখানে এটি জাহাজের গড় অবস্থানকাল ছিল 10 থেকে 12 দিন, বর্তমানে তা নেমে এসেছে মাত্র 2-2.5 দিনে। এদিকে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। বন্দরের ভেতরে বাইরে প্রতিদিন চলছে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। বিষয়টি বন্দর কেন্দ্রিক আন্দোলনের সীমানা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও জায়গা করে নিয়েছে। অনেকেই মনে করেন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্তে অনড় থাকলে এলসিটি নিয়ে অস্থিরতা আরো বাড়বে। নিউ মুরিং কন্টেনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশিদের কাছে হস্তান্তর বন্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ। সংগঠনের নেতারা বলছেন, সিদ্ধান্ত পরিবর্তন না করলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে। স্কপ নেতারা লালদিয়া বন্দর হস্তান্তরের বিরোধিতা করেছেন। প্রশ্ন হলো, নানামুখী অস্থিরতায় ডুবে থাকা দেশে অন্তর্বর্তী সরকার বন্দর বিদেশিদের কাছে হস্তান্তরের জন্য এত কেন মরিয়া? অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে এই বিষয়টিকে টপ প্রায়োরিটিতে রাখার কারণ কি? অধ্যাপক ইউনূসের সরকার ক্ষমতা আসার পরপরই চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। শুরু থেকে তৎপর হয় নৌ পরিবহন মন্ত্রণালয়। ক্ষমতার 2 মাস না যেতেই মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের ইঙ্গিত দেয়। যুক্তি হিসেবে তুলে ধরা হয় দারুণ এক গল্প। নৌপদেষ্টা গত বছরের 8 অক্টোবর চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ করে চট্টগ্রাম বন্দরকে সিঙ্গাপুরের মারাত্মক অঘটন ঘটিয়ে ফেলেছেন ডক্টর ইউনূসের সরকার। সরকার পরিবর্তন হলে বিদেশি পাসপোর্টধারী অনেকরাই মাফিয়া যারা পালিয়ে যাবে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের তুলে দেওয়ার জন্য লুৎফে আলম এবং আশিক চৌধুরী উঠে পড়ে লেগেছে। এই চুক্তি কোনো অবস্থায় বাস্তবায়ন করা যাবে না। এই চুক্তি বাস্তবায়ন করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। আমাদের সারা দেশ এবং রাষ্ট্র যখন 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনার বিচারের কি রায় হবে তা নিয়ে উদ্গ্রীব ছিল এবং তাদের সকলের দৃষ্টি সেদিকে ছিল, সে সময় একটা মারাত্মক অঘটন ঘটিয়ে ফেলেছেন ডক্টর ইউনূসের সরকার। সেটা হলো যে চট্টগ্রাম বন্দরের একেবারে হৃৎপিণ্ড, চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী মোহনার একটা বিশাল জায়গা, প্রায় 19 একর। এটা একটা প্রতিষ্ঠানকে 33 বছর প্লাস আরও 15 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে, একেবারে অত্যন্ত গোপনীয়তার সাথে এবং আবার চূড়ান্তভাবে সুপারসনিক গতিতে। 4 তারিখে এপি মুলার নামে একটা কোম্পানি তাদের কারিগরি এবং আর্থিক প্রস্তাব পেশ করেছেন। স্বাক্ষর হয়েছে 17 তারিখে। পৃথিবীর ইতিহাসে কোনো আন্তর্জাতিক চুক্তি এত দ্রুততার সাথে সম্পন্ন হয় নাই। এখানে এপি মুলার পিপিপি পদ্ধতিতে বিনিয়োগ করবে 7,600 কোটি টাকা। এই 7,600 কোটি টাকা বিনিয়োগ করার মতো অন্তত কমপক্ষে 200 শিপিং ব্যক্তিত্ব আছেন বাংলাদেশে, যারা তাদের নিজস্ব অর্থায়নে ব্যাংকের সাহায্যে অথবা পুঁজিবাজারের সাহায্যে এটা করতে পারতেন। এমনকি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অর্থায়ন এটা করতে পারতেন এবং অত্যন্ত লাভজনক হতো। তা না করে একটা বিদেশি বেনিয়াদের হাতে এই চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড, চট্টগ্রাম বন্দরের মোহনাটা তারা তুলে দিয়েছেন, যেটা 96 সালেও পারে নাই। স্টিভারিং সার্ভিস অফ আমেরিকা নামে একটা প্রতিষ্ঠান সেটা নিতে চেয়েছিল দেশের নিরাপত্তার স্বার্থে, তখন সেটা বাংলাদেশ সর্বোচ্চ আদালতেই সেটা নিষেধাজ্ঞা দিয়েছেন। এখন কথা হলো যে বাংলাদেশের সবচাইতে সেনাবাহিনীর জন্য, নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ যে স্থাপনা নেভেল বেজ, এটা চট্টগ্রাম বন্দরের কাছাকাছি। সেখানে যুদ্ধজাহাজ, সাবমেরিন ইত্যাদি আছে। চট্টগ্রাম বন্দরের মোহনাতে একটা পরাশক্তি এসে ঘাঁটি গাড়বে, এটা কোনো অবস্থায় চট্টগ্রামের জনগণ এবং বাংলাদেশের জনগণ মেনে নেবেন না। এত সুপারসনিক গতিতে এটা হয়েছে এবং এত গোপনীয়তার সাথে হয়েছে এবং এতটা অলাভজনকভাবে এটা হয়েছে। এখানে দেশের কোনো স্বার্থ দেখা হয়নি, দেখা হয়েছে ব্যক্তি বিশেষের স্বার্থ। এখানে দেখা হয়েছে কোটি কয়জন যারা বিদেশি পাসপোর্টধারী বর্তমান সরকারকে ঘিরে রেখেছে তাদের স্বার্থ। এই যে তারা যারা আজকে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই ধরনের একটা অসম চুক্তি করেছে, বাংলাদেশের জনগণ ফুঁসে উঠছে সেইটার বিরুদ্ধে। এবং এই চুক্তি কোনো অবস্থায় বাস্তবায়ন করা যাবে না। এই চুক্তি বাস্তবায়ন করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। এই চুক্তি কার্যকর হলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। আপনার অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরকে এই সরকার যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে এবং বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে,
এটার বিচার একদিন বাংলাদেশের জনগণ করবে। সরকার পরিবর্তন হলে বিদেশি পাসপোর্টধারী অনেকরাই মাফিয়া যারা পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে গেলেও তাদের শেষ রক্ষা হবে না। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একদিন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং রায়ে হয়তো তাদের ফাঁসিও হতে পারে। কারণ দেশের অর্থনীতির একেবারেই এতটা ক্ষতি করে শুধুমাত্র কিছু কমিশনের লোভে তারা এইভাবে চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ডটা বিদেশির সাথে তুলে দেবে, এটা কেউ মেনে নিচ্ছে না এবং কেউ মেনে নেবে না। এটার বিরুদ্ধে অলরেডি দুর্বার আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলগুলো ডাক দিয়েছে এবং এই চুক্তি বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আমরা আদালতের প্রতি আহ্বান জানাবো। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ারে নাই বিদেশির সাথে এই ধরনের একটা চুক্তি করার জন্য। এটা একটা অসম চুক্তি, এটা একটা গোলামির চুক্তি, এটা দেশের মেরুদণ্ড এবং চট্টগ্রাম বন্দরকে একেবারে অকার্য করার একটা চুক্তি। আমরা কোনো অবস্থায় এই চুক্তির পক্ষে নই। চট্টগ্রাম বন্দরকে বিদেশিরা তুলে দেওয়ার জন্য লুৎফে আলম এবং আশিক চৌধুরী উঠে পড়ে লেগেছে। জনগণ অলরেডি তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং জনগণ অচিরেই তাদের বিরুদ্ধে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়বে। তাদের এটা বোঝা উচিত যেটা বাংলাদেশের জনগণ যখন একবার জেগে ওঠে তখন তাদেরকে আর কেউ রোখাতে পারে না। আমরা আমাদের বুকের রক্ত দিয়ে হলেও চট্টগ্রাম বন্দরকে আমরা রক্ষা করব।